আজকের গল্পে ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্রের উল্লেখ আছে। কার্টুনস অ্যানিমেশন কোনো রকম কুসংস্কারকে সমর্থন করে না। আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাবশত। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। সন্ধে হয় সময়টা এখন থেকে প্রায় ৮০-৯০ বছর আগেকার। তখন গ্রাম বাংলার বেশিরভাগ মানুষের পেশা ছিল চাষাবাদ। বাংলার শহর বলতে তখন একমাত্র কলকাতা। ভিন রাজ্যে আরও অন্যান্য শহর গড়ে উঠলেও ব্রিটিশ সরকারের পাখির চোখ ছিল এই কলকাতা। ভবানীগড় তালুকের সুবল পালোয়ানের আখড়া ছিল সে সময়ের বিখ্যাত জায়গা। গ্রামের ধনী থেকে একেবারে নিম্নবিত্ত মানুষ সকলেই সুবল পালোয়ান বলতে অজ্ঞান। আখড়ায় অষ্টপ্রহর মুগুর, বারবেল আর কুস্তি নিয়েই তার জীবন কাটে। তবে সুবলের এখন বয়স হয়েছে, তার আখড়ায় নতুন সদস্য দিনকে দিন বাড়ছে। আজ যেমন বটুক আর নিকুঞ্জের মধ্যে মহড়া চলছে, বাকি সবাই কসরত করছে এদিক ওদিক। পাখিরা কিচিরমিচির করতে করতে বাসায় ফিরছে। সুবল আজকের মহড়ায় ইতি টানবার কথা চিন্তা করছিল। এমন সময় ভবানীগড়ের জমিদারের নায়েব গুটি গুটি সেখানে এসে দাঁড়ালো। এর নাম হই কর্তা, আজ এমন সময় হঠাৎ এখানে কি মনে করে? কেন রে, আসতে পারি না নাকি? নাকি তোর আখড়ায় আসতে গেলে অনুমতি নিতে হবে? আহা, চড়ছেন কেন? আমি কি সে কথা বলেছি? হ্যাঁ, এমনি এমনি আসেনি। চল আমার সাথে, তোরে জমিদার বাবু ডাক দিয়েছেন। এখনই যেতে হবে? মানে আখড়ায় এখন? মেলা কথা বলিস নি তো। জমিদার বাবুর রাগ কি জিনিস চিনিস আশা করি। চল চল। নায়েবের পেছনে আসা লাঠিয়ালটা হাতের লাঠিটা নাড়ালো, মানে ইঙ্গিত খুব সুস্পষ্ট। সুবল কোনো কথা বলল না আর। এই ভবানীগড় তালুক প্রায় পরপর ৭খানি খণ্ড খণ্ড গ্রাম নিয়ে তৈরি। আর এই ৭খানা গ্রামকে নিজের শাসনের বশীভূত করে রাজত্ব চালাচ্ছেন ভবানীগড়ের জমিদার বল্লভ চৌধুরী। গরিব চাষিদের রক্ত চুষে আর ব্রিটিশ সরকারের তাবেদারি করে দিনকে দিন নিজের বিশাল সম্পত্তি করে তুলেছেন তিনি। এখন বলতে গেলে তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সন্ধ্যের শেষ সময়ে সুবল জমিদারের কাছারিতে পা দিল। নায়েব আর লাঠিয়ালও ঠুকলো তার সাথে। জমিদার বাবু বিশাল ঝাড় লণ্ঠনের নিচে তাকিয়ায় হেলান দিয়ে বসে আছেন। পেন নাম হই জমিদার বাবু, আমাকে ডাক দিয়েছেন? জমিদার হাতের তামাকের নলখানা নামিয়ে ঢুলু ঢুলু চোখে সুবলকে দেখলেন। জমিদার বাবু যে দুশ্চরিত্র এবং একটি নরপিশাচ তা তার চেহারা দেখলে অন্ধ মানুষেও বলে দিতে পারবে। এতক্ষণে আসার সময় হলো, চাপকে ছাল তুলে নেব তোর। অপরাধ ক্ষমা করবেন জমিদার বাবু, আসলে বয়স হয়েছে তো, শরীরে সেই ফুর্তি টুর্তি আর নেই। হ্যাঁ, যত সব। এই যে নয় মশাই, পুতুলের মতো দাঁড়িয়ে কেন? সব কথা কি আমি বলবো নাকি? নায়েব বেনিমোহন ধমক খেয়ে কলের পুতুলের মতো কথা বলতে শুরু করলেন। হ্যাঁ, এই তো বলছি। শুনছু বল, তোকে যে জন্য জমিদার বাবু ডাক দিয়েছেন, তোকে একবার এই ভবানীগড় তালুকের শেষ গ্রাম হিজোড়াটায় যেতে হবে আজই। সুবল কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়ল। হঠাৎ এই রকম হুকুমের কি কারণ সে বুঝতে পারল না। অবাক হয়ে জমিদারের মুখের দিকে সে তাকিয়ে রইল। না, এই নয়টা কোনো কাজের না। শোন সুবল, সব কথাটা আমি বলছি। ওই হিজল হাটার লোকজন মহাধরিবাজ, নেমোখারামে তল সব। আজ প্রায় ৬ মাস হলো বেটারা সরকার বাহাদুরের খাজনা বকেয়া রেখেছে। তা প্রায় ২ সপ্তাহ হলো। আমার লাঠিয়ালদের ৪-৫ জনের একটা দলকে ওখানে পাঠিয়েছিলাম খাজনা আদায় করার জন্য, কিন্তু বেটাদের কোনো বার্তা নেই। এদিকে আমার ওপর চাপ বাড়ছে। এবার বুঝলি তো তোকে কি জন্য হিজল হাটায় পাঠাতে চাইছি? হ্যাঁ, মানে অমন লাঠিয়ালদের কাবু করেছে যে গ্রামের লোক, তাদের তো আর হেলাফেলা করা যায় না বাপু, তাই না? বুঝেছি কর্তা, আমি যাব। আমার সাথে আমার বিশ্বস্ত ২ কুস্তিগির বটুক আর নিকুঞ্জকেও নেব। দেখি কত বুকের পাটা ওই হিজলহাটার লোকেদের। হ্যাঁ, শোন, যদি খালি হাতে ফিরিস তোদের কপালে জুটবে ১০০ চাবুক, বুঝলি? আর খাজনা সমেত লাঠিয়ালদের খোঁজ আনতে পারলে পাবি পুরস্কার। যা, এবার রওনা দে। খোঁজ না আনতে পারলে কপালে যে দুর্ভোগ জুটবে সে কথা জানে সুবল।
এই নরপিশাচের মতো জমিদারের থেকে এর বেশি কিছু আশাও করে না সে। নমস্কার জানিয়ে সে কাছারি ছেড়ে বেরিয়ে পড়ল। জমিদার বাড়ি থেকে যখন বেরিয়ে এলো সুবল, তখন রাত নেমেছে। দেখল বটুক আর নিকুঞ্জ বাইরে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সুবল তাদের সামনে এসে দাঁড়ালো। কি হলো গো খুড়ো, হঠাৎ অমন করে তলব এলো কেন? কি আর হবে, বুড়ো জমিদার ক্ষেপে উঠেছে। আমাদের তিনজনকে এখনই একবার এই ভবানীগড় তালুকের শেষ গ্রাম হিজল হাটাতে যেতে হবে। কপাল মন্দ হলে যা হয়, এই বুড়ো বয়সেও শান্তি নেই। নিকুঞ্জ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনলেও কোনো কথা বলছিল না। কেমন অবাক চোখে আকাশের দিকে তাকিয়েছিল। সুবল তাকে জিজ্ঞাসা করলো, কি হলো রে, অমন আকাশ পানে কি দেখিস বল দেখি। আকাশের দিকে দেখো খুড়ো, চাঁদখানা কেমন লাল রং ঠেকছে না? সুবল আর বটুক আকাশের দিকে তাকালো। সত্যি চাঁদের রং লাল, যেন রক্ত চুইয়ে পড়বে এক্ষুনি ওখান থেকে। জ্যোৎস্নার আলো কেমন ধারা লাল বর্ণ হয়ে উঠেছে এই কারণেই। দেখলে তো, ব্যাপারখানা 2 সপ্তাহ বেশি হলো আমি লক্ষ্য করছি। সন্ধে নামলেই চাঁদের আলো কেন যে এমন হচ্ছে কে জানে। কি অশুভ ইঙ্গিত যে দিচ্ছে, ছাই কিছুই বুঝি না। সুবল সেদিক থেকে চোখ নামিয়ে নিল। চাঁদের আলো দেখার সময় তার নেই। জমিদারের কথা মতো আজ রওনা না হলে কপালে জুটবে অশেষ দুঃখ। মাথার ওপর মা ভবানী আছেন, তিনিই রক্ষে করবেন। এখন চল, গরুর গাড়ির ব্যবস্থা করতে হবে, আরো কাজ আছে। চল চল। তিনজনে গুটি গুটি এগিয়ে চলল গ্রামের ভেতরের দিকে। তাদের অলক্ষ্যে চাঁদের রং যে আরো লালচে হচ্ছে তা কেউ খেয়ালও করল না। অপ্রাকৃতিক এই ঘটনার কোনো ব্যাখ্যা সাধারণ মানুষের কাজ নয়, তার বলার অপেক্ষা রাখে না। রাতের আঁধার নেমেছে সমগ্র ভবানীগড়ে। দূর থেকে শোনা যাচ্ছে পেঁচার ডাক। আঁধারে ঝোপে ঝাড়ের ওপর জোনাকি জ্বলছে। ঝিঝির ডাক আর দূর থেকে আসা শিয়ালের ডাকে রাতের অন্ধকার ভয়ানক মায়াবী হয়ে উঠেছে। আকাশের চাঁদের রং এখন সিঁদুরের মতোই রাঙা। একটা বিশাল বলদের গাড়িতে সুবল, নিকুঞ্জ আর বটুক চলেছে গ্রামের সীমানার দিকে। রাস্তাঘাট শুনশান। গ্রামের লোক অনেক আগেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। গাড়িটা চালাচ্ছিল গাড়োয়ান স্বপন। যে কদিন ওরা হিজল হাটাতে থাকবে সেই কদিন স্বপনও তাদের সাথে ওই গ্রামেই থাকবে। ক্যাঁচর কোচর শব্দ করতে করতে গাড়িটা এগিয়ে চলেছে। সুবলের মুখে গভীর চিন্তার ছাপ। সেটা দেখে বটুক বলল, কি হলো গো খুড়ো, মুখখানা অমন পম্ব করে রেখেছো কেন? না রে, সেরকম কিছু না, শুধু একটু চিন্তা হচ্ছে। ব্যাপার হলো, 2 সপ্তাহ আগে যে লাঠিয়ালের দলটারে জমিদারবাবু পাঠিয়েছিলেন, তারা সকলেই বেশ জাঁদড়েল। অমন 5-6 জন সবাই একা হাতে 7-8 জন লোককে মাটিতে শুয়ে দিতে পারে। এমন লোকেদের হিজল হাটার লোক কাবু করলো কিভাবে সেটাই বুঝে উঠতে পারছি না, বুঝলি তো? দেখো খুড়ো, আমার মনে হয় ও গ্রামে ভূত পিশাচ আছে, আর তারাই হয়তো। থাম রে বাপু থাম, ভুলে যাস না এই ভবানীগড় তালুকের সব থেকে বড় নরপিশাচ হচ্ছে ওই জমিদার বল্লভ চৌধুরী। জমিদারি পাওয়ার পর থেকেই সব গ্রামের লোকের কাছে খাজনা আদায় করে আর ওই লালমুখদের তোষামতি করে নিজেকে বড় বাহাদুর ভাবেন উনি। হ্যাঁ। কথা বলতে বলতে তারা হিজলহাটা গ্রামে ঢোকার মুখের মাঠে এসে পড়ল। এই বিশাল মাঠখানা পেরোলেই হিজলহাটা গ্রামের সীমানার গাছগুলো চোখে পড়বে। তাদের গন্তব্য খুব দূর নয়। লাল চাঁদের আলো মায়া ছড়াচ্ছে চারিদিকে। এমন সময় স্বপন বলদগুলোকে একবার খোঁচা দিয়ে তাদের দিকে তাকিয়ে একটু চিন্তার সুরে বলে উঠল, কর্তা, এসেই পড়েছি প্রায়। ওই যে হিজলহাটা, কিন্তু বলদগুলো এমন করছে কেন কে জানে। কেন, কি হলো আবার ওগুলোর? দেখেন না, এগোতেই চায় না। 7 বার খা দিলে কয়েক পা এগোচ্ছে আর থেমে যাচ্ছে। কথা বলতে বলতেই মেঠো রাস্তার মাঝে বলদ গাড়িটা থমকে দাঁড়িয়ে গেল। ও দুটো আর এক পাও এগোবে বলে মনে হয় না। তিনজনেই নেমে পড়ল গাড়ি থেকে। নিকুঞ্জ হাতের লণ্ঠনটা তুলে চারদিকে দেখতে লাগলো। হঠাৎ তার শরীর যেন কেঁপে গেল গ্রামের সীমানায় কিছু একটা দেখে। চোখ বিস্ফারিত করে সে বলল, খুড়ো, ওদিকে দেখো। তার কথায় বাকি দুজনে সেদিকে তাকিয়ে এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। দেখল 4টে বিশাল বিশাল কাকতাড়ুয়ার মূর্তি ঠিক গ্রামের সীমানায় দাঁড় করানো। কিন্তু ভয়ানক ব্যাপার হলো, তাদের মাথা কাকতাড়ুয়ার হাড়ির জায়গায় 4টে মানুষের মাথা গাঁথা রয়েছে।
ও বাবা গো, ওগুলো কাদের মাথা গো খুড়ো? এই যে একেবারে পিশাচের কাণ্ড। স্বপন এতক্ষণ গাড়ির ওপর থেকেই সব কাণ্ডটা দেখছিল। ভয়ে তার গলা শুকিয়ে গেলেও এবার বলে উঠল, ও ওরা হলো সেই লেঠেলের মধ্যে 4 জন। ঠিক 2 সপ্তাহ আগেই এদের এই হিজলহাটায় ছেড়ে এসেছিলাম আমি। ও বাবা গো, এদের এমনভাবে হত্যা করলো কে? ও কর্তা, আমি আর এখানে থাকবো না, আমাকে রেহাই দেন। আমার বাড়িতে বউ বাচ্চা সব না খেয়ে মরবে আমি এই জায়গায় মারা পড়লে। ক্ষমা করেন কর্তা, আমাকে রেহাই দেন। বলেই সে বলদ গাড়িটা হুড়মুড় করে নামিয়ে দিল মাঠের মধ্যে। ভয়ে কাণ্ডজ্ঞানহীনের মতো যেদিকে 2 চোখ যায় পালাতে পারলে যেন বাঁচে সে। সুবলরা 3 জনে ভ্যাবাচ্যাকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এ গ্রামে ঢোকাটা ঠিক হবে কিনা সেটাই ভাবতে লাগলো। অসীম সাহসী সুবলের বুকটাও কেঁপে উঠছে কোনো অজানা আশঙ্কায়। চল, আমরা গ্রামে ঢুকে দেখি এমন নৃশংস কাজ কে করলো, একবার দেখাটা দরকার। কি কি বলছো খুড়ো? এই গ্রামে ঢোকা মানে নিজেদের মৃত্যুকে ডাক দেওয়া। চুপ কর বেটা, ভিতুর ডিম। এই সাহস নিয়ে তোরা আখাড়ায় নামিস? জানলে কবেই তোদের বিদায় করে দিতাম। ছো, ঠিক আছে, আমি একাই যাচ্ছি। বলে আর কাউকে কোনো কথার সুযোগ না দিয়ে সুবল হাতে লাঠিটা ঠুকতে ঠুকতে এগিয়ে গেল। বাকি 2 জনও এক মুহূর্ত কি করবে ভেবে নিয়ে উপায়ন্তর না দেখে তার পিছু নিল। দূর থেকে ক্রমাগত শোনা যাচ্ছে শিয়ালের ডাক। গ্রামের মধ্যে ঠুকে তারা আরো অবাক হয়ে গেল। সম্পূর্ণ গাঁখানা যেন একেবারে নিশ্চুপ কোনো শ্মশান ভূমি। সব বাড়ির দরজা জানলা আঁটা, কোনো কুঁড়েতেই কোনো আলো নেই। দূর দূরান্ত যতদূর চোখ যায় কোনো জনমানুষের চিহ্ন নেই। কেউ আছো কি? সুবলের চিৎকারটা আঁধারে মিলিয়ে গেল। কারো কোনো সাড়া শব্দ নেই। ঝিঝির ডাকও শোনা যাচ্ছে না এখন আর। কি ব্যাপার বল দেখি, গাঁখানা এমন হয়ে আছে কেন? এই খুনে গায়ের লোকজন সব গেল কোথায়? খুড়ো, চলো ফিরে যাই। আমার যে ব্যাপারখানা একেবারে সুবিধের মনে হচ্ছে না। হ্যাঁ খুড়ো, চলো। জমিদার বাবুকে সব খুলে বললে তিনি নিশ্চয়ই আমাদের মাফ করে দেবেন। সেটা হলে তো কথাই ছিল না রে বাবু। ওই নরপিশাচটা নিজের কার্যসিদ্ধির জন্য সব করতে পারেন। চল, আরো একটু এগিয়ে দেখি। 3 জনে আরো ভিতরে এগিয়ে চলল গ্রামের। বেশ অনেকখানি ভেতরে প্রবেশ করেছেন তখন 3 জন। নিকুঞ্জর হাতের লণ্ঠনের আলোই তাদের আঁধারের মধ্যে একমাত্র ভরসা। চারদিক তেমনই নিস্তব্ধ আর নিঝুম। তারা 3 জনে থমকে দাঁড়ালেন এবার। ও খুড়ো, তোমার পা ধরি, এবার অন্তত ফিরে চলো। এই জায়গার বাতাসে কেমন। চুপ কর, ওই দিকে দেখ। বলে আকাশের দিকে ইশারা করল সুবল। তার 2 চোখ বিস্ফারিত হয়ে পড়েছে। সকলে আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশের লালচে চাঁদ থেকে যেন রক্তের আভা বেরোচ্ছে। হঠাৎ কালো মেঘের মধ্যে বিশাল এক পিশাচের মতো হা মুখ যেন চাঁদটাকে গিলে ফেলল। দেখে মনে হলো চাঁদটাকে আকাশ থেকে খেয়ে ফেলল মেঘের পিশাচ। তারা যেখানে দাঁড়িয়েছিল তার থেকে কিছু দূরে ছিল বিশাল একটা গাছ। এবার তার মাথাটা কেমন যেন ঝাঁকুনি দিয়ে নড়ে উঠল। হঠাৎ তাদের অবাক করে দিয়ে গাছের ডাল থেকে কি যেন একটা লাফ দিয়ে নামলো। তারা দেখল জিপটার মাথায় লম্বা চুল, হাতে চকচকে নখ, 2 চোখ যেন লাল ভাটার আগুন। ওরে বাবা, খুড়ো, ওটা কি গো? ধপাস করে একটা শব্দ হলো। বটুক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সুবলের মুখ থেকে কোনো কথা বেরোলো না। সে হতবাক হয়ে দেখছিল মূর্তিটাকে। কালো ধোয়ার মতো সে শরীরটাকে লম্বা করে দাঁড়িয়েছে। হঠাৎ বিশাল একটা হুঙ্কার দিয়ে মূর্তিটা লাফ দিল তাদের দিকে। 2 জন কিছু করে ওঠার আগেই আঁধারে ডুব দিল চারদিক। আগুন জ্বলার পটপট শব্দে চোখ খুলল সুবল। সময় পেরিয়ে গেছে ততক্ষণে অনেক। আকাশে চাঁদের ওপর তখনও তেমনই কালো মেঘের আস্তরণ। সে কোথায় আছে বোঝার চেষ্টা করতে লাগলো। দেখলো একটা গাছের গায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে 3 জনকে। সামনে ধুনি জ্বলছে একটা। ধনির সামনে একজন জটাজুটধারী সন্ন্যাসী বসে আছেন। তার আশেপাশে বেশ কিছু গ্রামের মানুষ দাঁড়িয়ে তাদেরকেই দেখছে। তো তোমরা কারা? কি চাও আমাদের থেকে? সন্ন্যাসী আগুন রঙা চোখে
তার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, এরা এই গ্রামের বাসিন্দা, কিন্তু তোরা কারা? কি চাস এখানে? কেন এসেছিস? আমরা ভবানীগড় তালুকের জমিদার বাড়ি থেকে এসেছি। এই হিজল হাটার মানুষেরা খাজনা দেয় না আজ প্রায় 6 মাস। সেই খাজনাই আদায় করার জন্য আমাদের এখানে আসা। কিন্তু কি হচ্ছে এ গ্রামে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তোরা ওই আগের মনুষ্যতানবগুলোর মতো এই নিরীহ গ্রামবাসীগুলোর ওপর জুলুম চালাতে এসেছিস? ওরে, তোদের কি সামান্য দয়া মায়াও নেই? এবছর বর্ষায় ধান জমি উপচে সব ফসল নষ্ট হয়েছে। কোথা থেকে খাজনা দেবে এরা? আগের লাঠিয়ালের দল এখানে এসে এদের ওপর অকথ্য অত্যাচার চালিয়ে এদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তাই তো কি কি করেছো তোমরা? তাই আমি চন্দ্র পিশাচের বীজ বুনে দিয়েছি এ গ্রামে। সেই ওই নরপিশাচগুলোকে হত্যা করেছে। তোদেরও একই অবস্থা করব আমি। ওই দেখ। কথাটা বলার সাথে সাথে তিনজনে দেখল একটা অন্ধকার ঝোপের মধ্যে থেকে 4 হাত পায়ে বেরিয়ে আসছে সেই ভয়ানক মূর্তি। হাতের নখগুলো ঝলমল করছে, মুখের দাঁতগুলো থেকেও যেন আলো ছড়াচ্ছে। তার চোখে মুখে নরমাংসের লোভ প্রবল। বাবা, সন্ন্যাসী বাবা, ক্ষমা করো আমাদের। আমার কথাটা শোনো। সন্ন্যাসী বাবা, রক্ষে করো মা ভবানী। তাদের এই বুক ভাঙা ডাকে সন্ন্যাসী হাত তুলে ধরলেন। চন্দ্রপিশাচ সঙ্গে সঙ্গে থেমে গেল, কিন্তু 2 চোখ দিয়ে দগ্ধ করতে লাগলো তাদের তিনজনকে। বল, কি বলতে চাস? সন্ন্যাসী বাবা, আমি নিতান্তই এক প্রজা। আজ আমি এখানে না এলে চরম অত্যাচারের মুখে পড়তে হতো আমাদের পরিবারকে। আমিও এই হিজল হাটার মানুষের মতোই অতি সাধারণ এক প্রজা, বই তো কিছু নই। দয়া করুন আমাদের ওপর, দয়া করুন বাবা। সুবলের কথা শুনে সন্ন্যাসী চোখ বুঝলেন। তার মুখেও চিন্তার একটা ছাপ সুদৃঢ় হয়ে দেখা দিল। হে মা কালী, এ কি চরম অবস্থায় ফেললে গো মা! এখন কি করা যায়? দাঁড়াও, একটু ভেবে নি। বেশ, একটা কাজ করা যায়। তারপর চোখ খুলে গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন, এদের তোমরা ছেড়ে দাও। সমস্যার গোড়া যেখানে, আমাদের সেখানে আঘাত আনা উচিত। আমি যা বলছি তা করো। গ্রামবাসীরা নিজেদের মুখ চাচই করতে লাগলো। কি করতে চান সন্ন্যাসী বাবা? সপ্তাহ 2 আগে যখন লাঠিয়ালরা তাদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছিল, তখন এই সন্ন্যাসী হঠাৎ উদয় হয়ে তাদের রক্ষা করেছিলেন। কিন্তু কোথা থেকে তিনি এলেন, কি বা তার নাম, তারা কেউ জানে না। একজন সুবলদের বন্ধনমুক্ত করার জন্য সেদিকে এগিয়ে গেল। সময়টা তখন প্রায় মাঝরাত। ভবানীগড় গ্রাম ঘুমে একেবারে মুছে গেছে যেন। শুধু পেঁচার ডাক শোনা যাচ্ছে দূর থেকে। জমিদার বাড়িও যেন একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আকাশের চাঁদটা তখন একেবারে টকটকে লাল, যেন এখনই বিস্ফোরণ ঘটে রক্ত ছড়িয়ে পড়বে আকাশে। জমিদার বাবু তার শোবার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছেন। সারা ঘরে লাল চাঁদের আলো তার মায়া ছড়াচ্ছে একভাবে। একটা বড় জানলা খোলা, সেখান দিয়ে ফুরফুর করে বাতাস আসছে। কিছুক্ষণ পরে সেই খোলা জানলা দিয়ে ধীরে ধীরে একটা ধোঁয়াটে বাতাস ঢুকতে শুরু করলো। লালচে আলোটা ক্রমাগত কমে আসছে। জমিদার বাবুর ঘরের সেই ধোঁয়াটে বাতাস ধীরে ধীরে গাঢ় হচ্ছে। গাঢ় হতে হতে জমাট বেঁধে একটা মূর্তির আকার নিল। সেই উজ্জ্বল চোখ, হাতের নখ থেকে বেরোচ্ছে আলো। চন্দ্রপিশাচ। জমিদার তার সুখ নিদ্রা ভেঙে চোখ খুলে তাকালেন। তাকিয়েই জমে পাথর হয়ে গেলেন। ঘরের মধ্যে মৃত্যু যেন স্বরূপ ধারণ করে তাকেই দেখছে। কয়েক মুহূর্ত মাত্র, তারপরে পিশাচটা ঝাঁপিয়ে পড়ল তার ওপর। বিশাল এক কামড় বসিয়ে দিল তার ঘাড়ে। গাঢ় লাল রক্তের ফোয়ারা বেরিয়ে এলো সেখান থেকে। একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা দিয়ে। দমাদম দরজায় লাথি মারতে মারতে দরজাটা ভেঙে ফেলল জমিদারের লাঠিয়ালের দল। চিৎকার শুনে নায়বও দৌড়ে এসেছেন সেখানে। সকলের চোখের সামনে এক ভয়ানক দৃশ্য তখন। ঘরের বিছানায় জমিদারের নিথর দেহ পড়ে আছে। বিছানার মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত জমে
ঠিক যেন বিশাল গোল থালার মতো একটা আকারের সৃষ্টি করেছে। আকাশের চাঁদের আলো তখন স্বাভাবিক হয়ে গেছে, লাল রং উবে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্নার আলো। হিজলহাটার শ্মশানে চোখ বুজে বসে আছেন সন্ন্যাসী, তার কপালে ভ্রুকুটি। কার্য সমাধা হয়েছে বুঝে তিনি বিড়বিড় করে বলে উঠলেন, এই নরপিশাচটাকে শেষ করতে পারলেও আরো আরো শয়ে শয়ে নরপিশাচের দল গজিয়ে উঠছে বাংলার গ্রামে গ্রামে। তাদের আটকাবো কেমন করে জানি না। হে মা কালী, শক্তি দাও আমাকে, শক্তি দাও। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।